দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে সমস্যা নেই বললেন উপদেষ্টা রিজওয়ানা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় মন্তব্য মির্জা ফখরুলের। এবং শীঘ্রই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি জানালেন নজরুল ইসলাম খান। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ সময়ের জঞ্জাল ১.৫ বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় উল্লেখ করে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চটুকু করেছে বলে দাবি করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ৫৪ বছরের জঞ্জাল ১.৫ বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। এই সময়ে যতটুকু সম্ভব তা করা হয়েছে, তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই। নিজ দপ্তরের কাজের বিষয়ে তিনি বলেন, পলিথিন নিষিদ্ধের আইন ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটি বাস্তবায়ন করেছে, এটিই সংস্কার। এছাড়া সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা দেয়ায় প্রাণ বৈচিত্র্য ফিরেছে বলেও দাবি করেন তিনি। আপনারা ১ বছরের একটা সরকারকে ৫৪ বছরের একটা সরকার বা ফর দ্যাট ম্যাটার ৫ বছরের একটা সরকারের কাছে চাওয়া পাওয়ার মানদণ্ডে যদি যাচাই করেন, সেটা আপনাদের বিবেচনাবোধ। জ্বালানিতে কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জিকে ফোকাস করে একটা পলিসি নিয়েছি। খালি পলিসি নিয়েই ক্ষান্ত থাকি নাই। আমাদের সময়ে প্রত্যেক সরকারি অফিসের জানি একটা করে ফাংশনাল সোলার প্যানেল বসে, সেই কাজটাও শুরু করেছি। বাজেট লাগবে তো, আমাদেরকে টাকা দিয়ে চলে যায় নাই, আমাদেরকে টাকা পরিশোধ করে জ্বালানি খাতকে চালু রাখতে হয়েছে। সেটা বাস্তবতা আপনারা জানেন, সেইটুকুন আপনাদের সবসময় মনে থাকবে আশা করি। দেশে কৃষি জমি সুরক্ষায় আইন কি হয়েছে না হয় নাই বলেন? দেশে কৃষি জমি সুরক্ষায় আইন হয়েছে। জবাব দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। আমি স্বাচ্ছন্দ্যের সাথে জবাব দেব, আমার ভয়ে কিছুই নেই। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন। বিএনপি মহাসচিব বলেন, যে হারে রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই ভালো নয়। সরকারের উচিত এই ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়া। এই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই, যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। শীঘ্রই বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাদ জুম্মার রাজধানী জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান। এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইশতেহার একটি রাজনৈতিক ব্যাপার, এটির জন্য আলাদা টিম কাজ করছে। এই সময় নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়া গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। নির্বাচন পরিচালনার একটা বিষয়, আর ইশতেহারটা একটা রাজনৈতিক ব্যাপার। এটার জন্য আলাদা একটা টিম কাজ করছে। আমার ধারণা খুব শিগগিরই হবে, কিন্তু এটা নির্বাচন পরিচালনা কমিটির কাজ। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া, উন্নত হওয়াটাও তো গুরুত্বপূর্ণ ব্যাপার, কোনো সন্দেহ নাই। আমরা অনেক আগে থেকেই বলে আসছি এটা, এবং সরকারকে আমরা বলেছি যে তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেন। এ ব্যাপারে আমাদের জন্য যে সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করতে রাজি হয়েছি, এবং আমরা সেটা করছি। আমরা কাজ
আমরা এমন কিছু করছি না যাতে নির্বাচনের আগে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু দৈনন্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের। এই ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাতিলে বা গ্রহণে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের শেষ দিন ছিল আজ। শনিবার থেকে শুরু হচ্ছে আপিল আবেদনের শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত 4 দিনে আপিল করেছেন 469 জন সম্ভাব্য প্রার্থী। এর আগে মনোনয়ন যাচাই বাছাই বাদ পড়েন 723 জন প্রার্থী, যার প্রায় অর্ধেকই স্বতন্ত্র। ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগও আছে কোনো প্রার্থীর। অন্যদিকে বৃহস্পতিবার চতুর্থ দিনের শুরুতেই আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বলে জানান সিইসি। শীতের মৌসুমে সবজির সরবরাহ বাড়লেও এখনো চড়া টমেটো, লাউ, বেগুনের বাজার। পাশাপাশি অপরিবর্তিত রয়েছে মাছ ও মুরগির দাম। বিক্রেতারা বলছেন কিছুদিনের মধ্যে ফের বাড়তে পারে মুরগির দাম। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সায়ন সাব্বির, ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ। শীত মৌসুমের সব সবজির সরবরাহ এখন বেড়েছে। দীর্ঘ সময়ের চড়া দাম কমায় বর্তমানে অধিকাংশ সবজির কেজি 40 থেকে 50 টাকার মধ্যে নেমে এসেছে। তবে সবজির পর্যাপ্ত সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরলেও টমেটো, লাউ ও বেগুনের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়েছে। ফলে দাম নিয়ে অস্বস্তি কাটছে না ক্রেতাদের। শীতের সবজি শীতের সময় বাড়ার কোনো কারণ নাই, তারপরও বেশি। লাউ এখন তো সিজন, লাউয়ের দাম 100 টাকার নিচে নাই, তাও খুব ছোট সাইজ। টমেটোর দামটা কমতেছে না, এখন কমার কথা। টমেটো কাস্টমার আয়ে বলে কি ব্যাপার, টমেটো তো এখন শীতকাল, দাম কমে না গা। এখন 50 থেকে 60 টাকা থাকার কথা, এখন টমেটো 120 টাকা কেজি, 110 টাকা কেজি আমরা কিনে আনি কারণ বাইরে থেকে আর কি। বাজারে মাছ, মুরগি কিনতে গিয়েও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। এখনও অধিকাংশ মাছের দাম অপরিবর্তিত, আর আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এদিকে এমন অবস্থার মধ্যেও সব ধরনের মুরগির দাম বাড়ার শঙ্কার কথা জানালেন বিক্রেতারা। অর্থনীতি দেশের অনেক খারাপ, এই কারণে বাজার আয়া পকেটে টাকা থাকলে না আপনি দাম দিয়ে মাছ কিনতে পারবেন। এই কারণে কাস্টমারও বলতেছে দাম বেশি। সামনে বাড়ার সম্ভাবনার উদ্দেশ্য হলো অনেক খামার খালি, শীতে মুরগি ওঠাই নেই, না ওঠানোর কারণে দাম বাড়ার সম্ভব। সপ্তাহ ব্যবধানে বাজারে পণ্যের দাম নিয়ে অস্বস্তি বয়ে বেড়াচ্ছে ক্রেতারা। প্রতিনিয়ত রাজধানীর বাজারগুলোতে পণ্যের দাম ওঠানামা করায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। তাদের দাবি, বাজারে সিন্ডিকেট ও সরবরাহের দোহাই দিয়ে বাড়ানো হয় পণ্যের দাম। তবে বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ আর সিন্ডিকেটের কারণেই বাজারে পণ্যের দাম বাড়তি। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। দেশের বিভিন্ন এলাকায় চলমান মৃদু থেকে মাঝারি ধরনের শীতের প্রভাব আগামী 2 দিন পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত শীতের এই প্রবণতা কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যেতে পারে। এদিকে দেশের 20 জেলায় বর্তমানে শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে, যার মধ্যে রয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা এবং নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের বর্ধিতাংশ ও উপমহাদেশীয় উচ্চচাপ দেশের উপর শৈত্যপ্রবাহের প্রভাব বজায় রেখেছে। এতে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও মোটামুটি অপরিবর্তিত থাকবে। প্রিয়জনের সঙ্গে অসাধারণ সব মুহূর্ত উপহার দিতে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস আয়োজন করেছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। বিকেলে রাজধানী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যালটির 10ম আসর চলবে 9 ও 10 জানুয়ারি পর্যন্ত। 2 দিনব্যাপী ফেস্টিভ্যালের প্রথম দিনে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। এছাড়া অনুষ্ঠানে আকিজ বেকার্স লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল বাইজি সাহেব, এখানে যারা কনজিউমাররা আছেন তারা জানেন বেকম্যানসটা কোন কোম্পানি, তবু আমাকে একটু বলতে হয়। আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস। আর আকিজ বেকার্স লিমিটেড হচ্ছে আকিজ ইনসাফ গ্রুপের একটা কনসার্ন। রাজধানী ঢাকা অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন 2026 পাওয়ার্ড বাই
রিদিশা ডেলি স্লাইস কেক। ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলার আয়োজনে ম্যারাথনে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 1000 রানার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি হাতের ঝিলের এমফি থিয়েটার থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। ইভেন্টে 21.1 কিলোমিটারের হাফ ম্যারাথন এবং 10 কিলোমিটার রান এই দুই ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে 5 জন করে মোট 10 জন রানারকে পোডিয়াম সম্মাননা দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়ার সরকার সহ অনেকেই। এছাড়া রানারদের সুস্বাস্থ্য ও পুষ্টির বিষয় বিবেচনায় রেখে মোট 1 লাখ টাকার নিউট্রিশন প্রোগ্রাম এই ইভেন্টের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। আগামী নির্বাচন আগের মতো কোনো বাধা ধরা নির্বাচন নয়, এটি শুধু 5 বছর না, আগামী 50 বছরে ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে ভোটের গাড়ির প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, এবার নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। জনগণ সংস্কারের পক্ষে থাকলে হ্যাঁ ভোট, আর সংস্কার না চাইলে না ভোট দেবে। এই সংস্কারের জন্যই জুলাইয়ের অভ্যুত্থানে 1400 মানুষ জীবন দিয়েছে এবং প্রায় 30,000 মানুষের অঙ্গহানি হয়েছে উল্লেখ করে তাদের আত্মত্যাগের সম্মান রেখে অন্তর্বর্তী সরকার সংস্কার বাস্তবায়ন করবে বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। এই নির্বাচন কিন্তু আগের একটা বাধা ধরা নির্বাচনের মতো নয়। এটা কেন বাধা ধরা নির্বাচনের মতো নয়? আপনারা জানেন যে প্রত্যেকটা নির্বাচন একটা দলীয় সরকার করে, কিন্তু এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কোনো দল নাই। তো সুতরাং আমরা সবার জন্য সরকার। এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না। কারণ এর মধ্যে আমরা আরেকটা জানেন যে আরেকটা ভিন্ন জিনিস হচ্ছে যে এই নির্বাচনে একটা গণভোট হচ্ছে। তো এই গণভোটে 4টা প্রশ্ন আছে, কিন্তু সবগুলো প্রশ্নকে আমরা একটা প্যাকেজ হিসেবে দিয়েছি। তো আপনি এটাতে হ্যাঁ বলবেন অথবা না বলবেন। হ্যাঁ বলবেন কিসের ভিত্তিতে? আপনি যদি সংস্কার চান, আপনি যদি চান যে দেশে সংস্কার হোক। সম্প্রতি সামান্য অজুহাতে বিভিন্ন মাজারে হামলা করাকে নিন্দনীয় বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ময়মনসিংহ শহরের জুবলি রোডে বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকায় গত বছর হামলার শিকার হওয়া হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ মাজার পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে, মাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় বাংলাদেশে যেন সকল ধর্ম বর্ণের মানুষ একত্রে শান্তিতে বসবাস করতে পারে, এমন প্রত্যাশা করেন প্রেস সচিব। মনে করি নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে এবং আস্তে আস্তে পুলিশ অনেক জায়গায় কনফিডেন্স পেয়েছে, নিরাপত্তা দিচ্ছে। অনেক মানুষের মধ্যে বোধোদয় হয়েছে যে এই জিনিসটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা করাটা ঠিক না। বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা কোন সব মত পথ যাতে একসাথে, সব মত পথের মানুষ যাতে একসাথে থাকে, হারমোনির সাথে, সম্প্রীতির সাথে, সেটা আমাদেরকে দেখতে হবে। আপনি যেটা যদি মনে হয় যে না এই জায়গায় আমার যাওয়া ভাল লাগছে না, আমি এটা নেই না, আপনি যাবেন না। কিন্তু তাহলে আপনাকে তো রেসপেক্ট করতে হবে, প্রত্যেকটা ধর্মীয় পথকে আপনার রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, যে আপনি যদি উনি মাজারে যান, তার মাজারে যাওয়াকে আপনার রেসপেক্ট করতে হবে, আর যিনি মাজারে যান না তাই সেটাও রেসপেক্ট করতে হবে। এটার মাধ্যমে তো আমরা একটা ভালো বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরি করতে পারবো। কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ ও মুন্সিগঞ্জের সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছেন। দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে 2 শিশুসহ 4 জন নিহত হন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর সংঘর্ষস্থলে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পুরো বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে ভোলাহাট
কানসাট আঞ্চলিক সড়কের মান্নু মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক যাত্রী নিহত এবং কয়েকজন গুরুতর আহত হন। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম। ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে তামিমের প্রতিক্রিয়ার জবাবে তিনি সামাজিক মাধ্যমে তামিমকে ভারতীয় দালাল বলে উল্লেখ করেন। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে পোস্টটি সরিয়ে দেন তিনি। এর আগে ভারতে দল না পাঠানোর প্রসঙ্গে দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তামিম ইকবাল। সাবেক এই ক্রিকেটারের মতে বোর্ডের সিদ্ধান্তে জাতীয় দলের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। এদিকে তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। 2026 সালের ফুটবল বিশ্বকাপকে আরও আধুনিক ও নির্ভুল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিষয়টি নিশ্চিত করে ফিফা জানিয়েছে, অফসাইড সিদ্ধান্তকে নিখুঁত করতে এবারের বিশ্বকাপে প্রতিটি খেলোয়াড়ের জন্য তৈরি করা হবে এআই চালিত 3D অ্যাভাটার। সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তিকে আরও কার্যকর করতে খেলোয়াড়দের ডিজিটাল স্ক্যান করে তৈরি করা হবে নিখুঁত 3D মডেল। মাত্র 1 সেকেন্ডের স্ক্যানে খেলোয়াড়ের শরীরের প্রতিটি অংশের সঠিক মাপ সংরক্ষণ করা হবে। ফলে মাঠে দ্রুতগতির পরিস্থিতি বা খেলোয়াড়রা একে অন্যের আড়ালে থাকলেও এআই সঠিকভাবে তাদের অবস্থান শনাক্ত করতে পারবে। এতে ভিএআর রেফারিদের সিদ্ধান্ত নেওয়া হবে আরও দ্রুত ও নির্ভুল। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে সমস্যা নেই বললেন উপদেষ্টা রিজওয়ানা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় মন্তব্য মির্জা ফখরুলের। এবং শীঘ্রই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি জানালেন নজরুল ইসলাম খান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রিজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।